যখন যুদ্ধের নিয়ম ভেঙে নতুন বাস্তবতা তৈরি হয় তখন সেই যুদ্ধ আর কেবল সীমান্তের ভেতরে থাকে না, তা ছড়িয়ে পড়ে আকাশে, সাগরে, এমনকি শত্রুর গভীর অভ্যন্তরেও। ইউক্রেন যুদ্ধ এখন ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি আঘাত শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি একটি বার্তা, একটি সংকেত, একটি ভবিষ্যৎ বড় সংঘর্ষের পূর্বাভাস। সাম্প্রতিক ঘটনাগুলো যেন একসাথে মিলে একটি ভয়ঙ্কর চিত্র আঁকছে। একদিকে গভীর স্ট্রাইক, অন্যদিকে ফ্রন্টলাইনে ধীরে ধীরে অগ্রগতি, আর মাঝখানে প্রযুক্তির নিঃশব্দ আধিপত্য। এই যুদ্ধের সবচেয়ে চমকপ্রদ দিকগুলোর একটি হল গভীর আঘাত বা ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি। যখন ইউক্রেন দাবি করে যে তারা রাশিয়ার প্রায় ১,৭০০ কিলোমিটার ভেতরে ঢুকে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, তখন সেটি শুধু একটি সফল অপারেশন নয়, এটি দেখিয়ে দেয় যে যুদ্ধক্ষেত্রের সীমা আর আগের মতো নেই। SU-57 এবং SU-34 এর মতো আধুনিক যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো মানে শুধু শত্রুর সম্পদ ধ্বংস করা নয়, বরং তাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি প্রশ্ন তোলা। কারণ যদি একটি দেশের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও নিরাপদে না থাকে, তাহলে সেই দেশের প্রতিরক্ষা কৌশলকে নতুন করে ভাবতে হতে হবে। কিন্তু এই আঘাতের প্রতিক্রিয়া আসে দ্রুত এবং আরও শক্তিশালীভাবে। রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি বেড়েছে, শিল্প অবকাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং বেসামরিক মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়েছে। এই পাল্টাপাল্টি আক্রমণ একটি বিষয় স্পষ্ট করে, এই যুদ্ধ এখন একটি সাইকেল অফ এসকেলেশনে ঢুকে পড়েছে, যেখানে প্রতিটি আঘাতের জবাব আরও বড় আঘাত দিয়ে দেওয়া হচ্ছে। এখানে থামার কোনো লক্ষণ নেই, বরং প্রতিটি দিন নতুন মাত্রা যোগ করছে সংঘাতে। স্থলযুদ্ধের দিক দিয়েও পরিস্থিতি কম জটিল নয়। খার্কিভ অঞ্চলের পোকালিয়ানয়ে এলাকা দখলের দাবি রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ এই ধরনের ছোট ছোট এলাকা দখল একসময় বড় একটি ফ্রন্টলাইন ভাঙার ভিত্তি তৈরি করে। শুধু একটি গ্রাম নয়, এক সপ্তাহে 10টি বসতি দখলের দাবি দেখায় যে স্থলবাহিনী ধীরে ধীরে হলেও ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতি হয়তো দ্রুত নয়, কিন্তু এটি স্থায়ী, যা দীর্ঘমেয়াদে যুদ্ধের ফলাফল নির্ধারণ করতে পারে। এই অগ্রগতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সমন্বিত আক্রমণ কৌশল। সেভার গ্রুপ, ভস্টক গ্রুপ, ডিনপ্রা গ্রুপ, প্রতিটি ইউনিট আলাদা আলাদা অঞ্চলে কাজ করলেও তাদের লক্ষ্য এক: প্রতিরক্ষা লাইন দুর্বল করা এবং গভীরে প্রবেশ করা। আর্টিলারি, ড্রোন এবং পদাতিক বাহিনীর এই সমন্বয় আধুনিক যুদ্ধের একটি নিখুঁত উদাহরণ। যখন একটি ইউনিট আক্রমণ করে, অন্যটি সেটিকে সমর্থন দেয়, আর তৃতীয়টি শত্রুর প্রতিরক্ষা দুর্বল করে, যখন পুরো যুদ্ধক্ষেত্র একটি সমন্বিত মেশিনের মতো কাজ করে। আকাশ যুদ্ধে ড্রোনের ভূমিকা এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এটি ছাড়া আধুনিক যুদ্ধ কল্পনাই করা কঠিন। হাজার হাজার ড্রোন ভূপাতিত করার দাবি দেখায় আকাশ এখন একটি কনস্ট্যান্ট ব্যাটলফিল্ড, যেখানে প্রতিটি মুহূর্তে লড়াই চলছে। ড্রোন শুধু নজরদারি নয়, বরং সরাসরি আক্রমণ, লক্ষ্য নির্ধারণ, এমনকি আর্টিলারি গাইড করার কাজও করছে। এর ফলে যুদ্ধের গতি বেড়েছে, নির্ভুলতা বেড়েছে এবং একই সাথে ধ্বংসের মাত্রাও বেড়েছে। সমুদ্রপথেও পরিস্থিতি একই রকম উত্তেজনাপূর্ণ। কৃষ্ণ সাগরে মানববিহীন নৌযান ধ্বংসের ঘটনা দেখায় এই যুদ্ধ এখন মাল্টি ডোমেন কনফ্লিক্টে পরিণত হয়েছে। স্থল, আকাশ, সাগর সব জায়গায় একসাথে যুদ্ধ চলছে। এর ফলে কোনো একটি ক্ষেত্রে দুর্বলতা থাকলে সেটি পুরো কৌশলকে প্রভাবিত করতে পারে। এদিকে রাতের আঁধারে আবারও ইউক্রেন জুড়ে অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যেখানে 2 মে ভোরের দিকে মাইকোলাইভ, ক্রিভেরি এবং ওডেসা অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শাহেদ টাইপ আক্রমণ ড্রোন ব্যবহার করে মাইকোলাইভের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে ক্রিভেরি শহরেও গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে রাত জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চলের ইসমাইল শহরের বন্দর অবকাঠামোতেও পৃথকভাবে হামলার খবর পাওয়া গেছে, যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ লজিস্টিক ও বাণিজ্য রুটে চাপ তৈরি করতে পারে। যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও নিরূপণাধীন।
বিশ্লেষকদের মতে যুদ্ধের শুরু থেকেই রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি, পরিবহন ও বন্দর অবকাঠামোতে লক্ষ্য করছে, যার উদ্দেশ্য দেশের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া এবং দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর সক্ষমতায় প্রভাব ফেলা। বর্তমান পরিস্থিতিতে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে এক ধরনের নীরব পরিবর্তন দেখা যাচ্ছে, যা অনেক বিশ্লেষকদের কাছে ন্যাটো-এর দুর্বলতার ইঙ্গিত হিসেবে ধরা পড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জার্মানি থেকে প্রায় 5,000 সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে শুধু একটি সামরিক পুনর্বিন্যাস হিসেবে নয়, বরং একটি বড় কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ওয়াশিংটন ধীরে ধীরে ইউরোপে সরাসরি উপস্থিতি কমিয়ে দায়িত্ব স্থানীয় মিত্রদের উপর ঠেলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে ইউরোপের নিরাপত্তা অনেকটাই আমেরিকার সামরিক ছায়ার উপর নির্ভরশীল ছিল, কিন্তু এই পরিবর্তন দেখাচ্ছে যে সেই কাঠামো এখন চ্যালেঞ্জের মুখে। একই সময় ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদী সহায়তা দিতে গিয়ে ন্যাটোর অনেক সদস্য দেশের অস্ত্র ভাণ্ডার কমে গেছে, যা সম্ভাব্য বড় সংঘর্ষে তাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছে। এই বাস্তবতায় রাশিয়ার ক্রমাগত চাপ এবং সামরিক কৌশল ইউরোপ জুড়ে এক ধরনের অস্বস্তি তৈরি করছে, যেখানে সরাসরি যুদ্ধ না হলেও প্রতিটি পদক্ষেপে পাওয়ার শিফটের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, যেখানে ন্যাটোর ঐক্য, শক্তি এবং ভবিষ্যৎ ভূমিকা নতুন করে প্রশ্নের মুখে পড়ছে, এবং এই পরিবর্তন ভবিষ্যতে বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। এই পুরো যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত দিক হল মনস্তাত্ত্বিক যুদ্ধ। যখন সৈন্যরা জানে যে কোনো মুহূর্তে একটি ড্রোন তাদের উপর নজর রাখছে অথবা একটি গাইডেড বোমা কয়েক সেকেন্ডের মধ্যে আঘাত আনতে পারে, তখন তাদের জন্য যুদ্ধ শুধু শারীরিক নয়, মানসিক লড়াইতেও পরিণত হয়। এই চাপ ধীরে ধীরে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, মনোবল এবং লড়াই করার ইচ্ছাকে প্রভাবিত করে। একই সাথে প্রযুক্তির প্রতিযোগিতাও এই যুদ্ধের একটি বড় অংশ হয়ে উঠেছে। সোয়াচ 5 রকেটের সফল উৎক্ষেপ শুধু একটি মহাকাশ অর্জন নয়, এটি দেখায় যে প্রযুক্তিগত সক্ষমতা এখন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্যাটেলাইট, নজরদারি, যোগাযোগ সবকিছু এখন মহাকাশ নির্ভর, আর যে দেশ এই ক্ষেত্রে এগিয়ে থাকবে সেই দেশ যুদ্ধক্ষেত্রেও এগিয়ে থাকবে। এই পুরো চিত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যুদ্ধ এখন একটি টেস্টিং গ্রাউন্ড হয়ে উঠেছে, যেখানে নতুন নতুন কৌশল, প্রযুক্তি এবং যুদ্ধের ধারণা পরীক্ষা করা হচ্ছে। প্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেনের এই পাল্টাপাল্টি আক্রমণ এবং জার্মান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।